প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের অনলাইন ক্লাসটি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের শুরুতেই তোমাদের সবাইকে গোলাপের শুভেচ্ছা। তোমাদের সবাইকে গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে যথারীতি যুক্ত আছি আমি রাকিব স্যার। আজকে আমি তোমাদের সাথে প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণীর একটি নির্ধারিত অংশের উপরে আলোচনা করার চেষ্টা করব। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের শুরুতেই আজকের ক্লাসের পাঠের বিষয়টি আমরা জেনে নিই। তো তোমাদের সাথে আজকে আমি প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের যোগ ও বিয়োগ নিয়ে আজকের ক্লাসে আলোচনা হবে। কিভাবে তুমি যোগ করবে অথবা বিয়োগ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যোগ ও বিয়োগের বিষয় আজকের ক্লাসে অর্থাৎ আজকের পাঠে যে বিষয়টি শিখতে পারবে, যোগ করা শিখতে পারবে প্রথমে, এরপরে যে বিষয়টি শিখতে পারবে বিয়োগ করা বিষয়, অর্থাৎ বিয়োগ করা এবং যোগ করা শিখতে পারবে। কারণ তোমাদের যোগ করা অধিকাংশ সময় কিন্তু ভুল হয়, আবার বিয়োগের ক্ষেত্রেও ভুল হয়। অনেকেই আছো যে চতুর্থ শ্রেণীতে উঠে আসছো, এখনও যোগ বিয়োগ ভালো করে পড়তে পারো না। তো আজকের ক্লাসে আমি তোমাদের যোগ করা এবং বিয়োগ করা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে, যাতে তোমরা সহজেই যোগ এবং বিয়োগ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকের পাঠের মূল অংশে চলে যাই। তো এখন থেকে শেষ পর্যন্ত তুমি যদি ক্লাসটি মনোযোগ সহকারে লক্ষ্য করো, তাহলে অবশ্যই যোগ এবং বিয়োগ সুন্দরভাবে করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলো এখন যোগের অঙ্কগুলো দেখব। তোমরা চতুর্থ শ্রেণীর নিচের যে ক্লাসগুলো ছিল, তৃতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণী, এই জায়গায় তোমরা ছোট ছোট সংখ্যাগুলোর যোগ করে থাকতে। তো এখানে বড় বড় সংখ্যা এবং একাধিক 4-5টা সংখ্যা একত্রে করে যোগ করতে হবে। তো এই যোগগুলো তুমি কিভাবে করবে সে বিষয়টি নিয়েই তোমাদের সাথে আলোচনা হবে। আর ছোট যোগগুলো অবশ্যই তোমরা নিচের ক্লাসে ভালো করে শিখে আসছো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা একটা যোগের অঙ্ক নিলাম। দেখো, এখানে 5টি সংখ্যা আছে, এই 5টি সংখ্যাকে আমাদেরকে যোগ করতে হবে। আর তোমরা প্রথম অধ্যায়ে অবশ্যই স্থানীয় মানগুলো ভালো করে শিখেছো। তো স্থানীয় মানগুলোর বিষয়ে তোমরা জানো যে ডান দিক থেকে স্থানীয় মানগুলো নির্ণয় করতে হয়। তো সর্বপ্রথম যে স্থানীয় মানটি আছে এককের স্থান থেকে যোগ শুরু করতে হয়। যোগ এবং বিয়োগ এককের ঘর থেকে শুরু করতে হয়, এরপর দশক, শতক, হাজার এবং অযুত পর্যন্ত এটা করতে হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সেভাবেই যোগ করব। চলো এই যোগটি আমরা এখন রাফে করব। তোমরা সবসময় যোগের অংশটুকু রাফে করে উত্তর বের করে নিচে বসিয়ে দিবে। তো চলো আমরা একটু রাফে এই যোগটা করার চেষ্টা করি। কিছুক্ষণ আগেই তোমাদেরকে আমি বললাম যে এককের ঘর থেকে যোগ শুরু করতে হবে। তাহলে দেখো, এখানে এককের ঘরে কত কত সংখ্যা আছে? 3, 0, 7, 5, 5। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে এককের ঘরে। এই এককের ঘরের সংখ্যাগুলোকে প্রথমে যোগ করতে হবে। আর সংখ্যাগুলো যখন তোমাদেরকে পাশাপাশি দেওয়া থাকবে, এরকম যোগের অঙ্ক একাধিক সংখ্যা, তখন তোমরা উপরে নিচে এরকম সুন্দর করে সাজিয়ে নেবে। এককের ঘর বরাবর একক, দশকের ঘর বরাবর দশক রাখবে, শতকের ঘর বরাবর শতক, এরকম করে যে স্থানীয় মানগুলো আছে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকম তুমি সিরিয়ালে করে লিখবে, যাতে এলোমেলো না হয়। তো এখন দেখো, আমরা এখন এককের অংশটুকু যোগ করব। তাহলে এককের অংশে দেখো কি আছে? 3, 0, 7, 5, 5। তাহলে এই এককের ঘরের অংশটুকু যদি আমরা যোগ করি, তাহলে রেজাল্ট পাবো কত? 20। কত পাবো? 20। আর সবসময় খেয়াল রাখবে, তুমি প্রত্যেকটা স্থানীয় মানের যোগ করার পরে এককের ঘরে যে সংখ্যাটি পাবে, সে সংখ্যাটি শুধুমাত্র এই নিচে বসবে। এই সংখ্যাটি শুধু কি নিচে বসবে, আর বাকি যে সংখ্যাটি সামনে থাকে দশকের ঘরে, সে সংখ্যাটি আমাদের হাতে রাখি, কিংবা আমরা আজকে হাতে না রেখে অন্যভাবে যোগটা শিখব। কেমন? যাতে তোমাদের এই ভুলটা না হয়। কারণ তোমরা কি করো যে হাতে যে 2 আছে, হাতে 3 আছে, 4 আছে, এই জিনিসটা আর পরে যোগ করো না, যার কারণে তোমাদের বড় বড় সংখ্যাগুলোর যোগফলের ক্ষেত্রে কি হয়? ভুল হয়ে থাকে। তাহলে এখানে দেখো 20 আছে, 20-এর এককের ঘরে কে আছে? 0। তাহলে এই শূন্যটা কোথায় বসবে? নিচে বসবে। তাহলে আমরা এককের ঘরে কি পেলাম? 20-এর এখানে 0 বসবে। আর সামনে যে দশকের ঘরে 2 আছে, এই 2টা চলে যাবে দশকের ঘরের উপরে। দেখো, দশকের ঘরের উপরে আমরা 2 লিখে ফেললাম। তাহলে এখন এই 2 সহকারে দশকের ঘরের সংখ্যাগুলো যোগ করলে তোমার আর ওই হাতে 2 যে অনেক সময় ভুলে যোগ করো না, সেটা আর থাকার সম্ভাবনা নেই। ঠিক আছে? তোমরা যখন রাফে যোগ করবে, তখন এইভাবে যোগ করলে তখন তোমার যোগটা উত্তর সঠিক হবে। তো এখন দেখো,
দশকের ঘরে সংখ্যাগুলো কি উপরের 2 সহকারে, যেটা আমাদের হাতে থাকার কথা। তো 0 3 3 1 2, তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমরা দশকের ঘরে যোগ করি তাহলে দেখো এখানে কি ফলাফল আসলো, 11 আসলো। তাহলে 2 0 3 3 1 2 এই সংখ্যাগুলো যোগ করলে কত আসে প্রিয় শিক্ষার্থীরা, 11। তাহলে 11 দেখো শেষ সংখ্যাটা কত, 1। 1 হচ্ছে কি একক, এই এককটা কিন্তু এই ফলাফলের নিচে বসবে। দেখো এখানে আমি 1 লিখে ফেললাম। আরেকটা 1 যে দশকের ঘরে আছে, এই একটা পরবর্তী শতকের ঘরের উপরে আমরা বসাবো, যাতে আমরা হাতে যে 1 আছে এটা মনে না থাকলেও তোমার এখানে যদি লিখে তুমি যোগ করো তাহলে কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা নাই। অনেক সময় তোমরা হাতের 1 2 3 এরকম থাকে, কিন্তু পরবর্তীতে সেটা যোগ না করে ফলাফল লিখে আসো, যার কারণে উত্তরটা সম্পূর্ণ ভুল হয়। তাহলে এখন দেখো আমরা এই দশকের ঘরে যে 1 পেলাম সে 1টা উপরে লিখে নিলাম। তাহলে এই 1 সহকারে নিচের যে সংখ্যাগুলো আছে শতকের ঘরে 4 1 1 0 0 এই সংখ্যাগুলোকে যোগ করলে দেখো শতকের ঘরে কত দাঁড়ায়, 7 আসে। কত আসে, 7। এখানে দেখো শুধু একটি সংখ্যাই আসছে, শুধু 7। এখানে দশকের ঘরে কোনো সংখ্যা নেই, তাহলে আমরা এখানে সরাসরি কত 7 বসাবো। তো যেহেতু এখানে দশকের ঘরে কোনো সংখ্যা নেই, যেহেতু আমরা এই দুটি সংখ্যার উপরে দুটি সংখ্যা বসিয়েছিলাম যেটা আমাদের হাতে ছিল, তাই আমরা হাজারের ঘরের উপরে 0 ধরে নিব। যেহেতু এখানে কোনো আমরা সংখ্যা পাইনি, এখানে আমাদের দশকের ঘরে কোনো সংখ্যা ছিল না শতকের ঘরের সংখ্যাগুলো যোগ করার পরে। এরপর দেখো এই উপর থেকে এখন নিচ পর্যন্ত এই হাজারের ঘরের সংখ্যাগুলোকে এখন যোগ করবে। তাহলে 1 4 0 9 1 এই 5টি সংখ্যা যখন তুমি যোগ করবে তখন আমরা এখানে ফলাফল পাবো কত, 15। কত বেশি প্রিয় শিক্ষার্থীরা, 15। তাহলে এই যে 15-র শেষে এককের ঘরে কত আছে, 5। এই 5 কোথায় বসবে, নিচে যে আমাদের যোগফলের ঘরে এখানে বসবে। তাহলে এখানে আমরা 5 বসিয়ে দিলাম। আর দশকের ঘরে যে 1 আছে দেখো, এই 1টা পরবর্তী স্থানীয় মানের উপরে লিখতে হবে। তাহলে এই 1টা আমরা স্থানীয় মানের উপরে লিখলাম, যেটা আমাদের অযুতের স্থানীয় মান, যেটা আমরা স্থানীয় মান হিসাবে কি অযুত পেলাম। তাহলে উপরের 1 সহকারে নিচের যে 5টি সংখ্যা 2 1 2 1 2 এই সংখ্যাগুলোকে এখন অযুদের ঘরে আমরা যদি যোগ করি উপরের 1 সহকারে, তাহলে আমরা যে ফলাফলটি পাবো সেটা হচ্ছে কত, 9। কত পেলাম প্রিয় শিক্ষার্থীরা, 9। তাহলে এখন দেখো এখানে আমাদের অযুতের স্থানীয় মান যে আছে সর্বশেষ, এরপরে কিন্তু আর কোনো সামনে স্থানীয় মান নেই, সুতরাং আমরা 9 সরাসরি এখানে বসিয়ে দিব। ঠিক আছে, এখানে যদি 10 আসতো 10ও বসিয়ে দিতাম, এখানে যদি 100 আসতো সে 100ও কি এখানে বসিয়ে দিতাম। অর্থাৎ যে ফলাফলটাই আসবে এটা হুবহু বসবে, কারণ সামনে কোনো স্থানীয় মান আর নেই। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যোগের বিষয়টি বুঝতে পেরেছো। এখন দেখো রাফে যেহেতু আমরা এটা করেছি, তাহলে এই উত্তরটা আমরা যে যোগটা করেছি সেটার নিচে যদি বসিয়ে দেই তাহলে আমাদের কি যোগটা সুন্দরভাবে হয়ে গেল। তাহলে দেখো আমরা এই যোগটা করতেছিলাম, তাহলে এটার নিচে আমরা যে সংখ্যাগুলো পেলাম শেষে 0 পেয়েছি এককের ঘরে, এরপরে পেয়েছি আমরা দশকের ঘরে 1, এরপর আমরা শতকের ঘরে পেয়েছিলাম 7, এরপরে আমরা হাজারের ঘরে পেয়েছিলাম 5, আর সর্বশেষ অযুদের ঘরে কত পেয়েছিলাম, 9। তাহলে দেখো তোমার যোগটা সুন্দরভাবে হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমরা রাফে এভাবে করে তাহলে যোগফলটা পরবর্তীতে মূল যে উত্তরপত্র আছে সেখানে তোমরা লিখে দিবে। কেমন? তাহলে এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি আমরা যোগ করি। দেখো এখানে আরেকটি যোগের অঙ্ক নেওয়া হলো, যাতে তোমরা আরও ভালোভাবে বিষয়টি ক্লিয়ার হয়ে যাও। তাহলে তোমাকে যত বড়ই সংখ্যা দেখ না কেন তুমি সেই সংখ্যাগুলোকে অবশ্যই যোগ করতে পারবে। তাহলে এখানেও চলো আমরা এককের ঘরে, দশকের ঘরে, শতকের ঘরে, হাজার এবং অযুত এই ঘরের যে স্থানীয় মানগুলো আছে, স্থানীয় মানের ঘরে যে সংখ্যাগুলো এদেরকে আমরা যোগ করব আলাদা আলাদা। তাহলে এখন আসো আমরা রাফে এই অংশটা করি। তাহলে এখানে দেখো প্রথমে আমাদেরকে এককের ঘরের অংশটুকু যোগ করতে হবে। তাহলে এখানে কত আছে, 4 2 8 3 3। তাহলে এককের ঘরের এই সংখ্যাগুলোকে যোগ করলে এখানে পাওয়া যায় কত, 20। কত পেলাম প্রিয় শিক্ষার্থীরা, আবারও 20 পেয়েছি। তাহলে 20-এর 0 হচ্ছে এককের ঘরে, এই এককের ঘরের সংখ্যাটাই শুধুমাত্র এই এককের ঘরের যোগফলের নিচে বসাতে হবে। তাহলে এখানে আমরা কি 0 বসাবো, 0 বসে গেল। তাহলে বাকি রয়ে গেছে কত, দশকের 2। তাহলে দশকের ঘরে যে 2 আছে সেটা কি করব, পরবর্তী যে স্থানীয় মান আছে যেটা দশকের ঘর, তো এই ঘরের উপরে আমরা এই 2টা বসায় দিব। তাহলে আমাদের হাতে আর 2 রাখার দরকার নেই। তাহলে তোমার এখানে আর ভুল হওয়ার সম্ভাবনাও নেই, কারণ আমরা হাতে আর রেখে নেই, পুরো সরাসরি সংখ্যাটাকে আমরা
ওই দশকের ঘর বরাবর হাতে যে 2 ছিল সেটা বসিয়ে দিয়েছি। কেন? কারণ এককের ঘরে দশকের স্থানে একটা 2 ছিল। ঠিক আছে, অর্থাৎ যে স্থানীয় মানের যোগ করবা সেখানে দশকের ঘরে কোনো সংখ্যা থাকলে পরবর্তী স্থানীয় মানের উপরে লিখে দিবা। তাহলে এখানে দেখো এই 2 সহকারে নিচের 5টি সংখ্যা 6, 0, 7, 1, 4 এই 5টি সংখ্যাকে যদি আমরা যোগ করি উপরের 2 সহকারে, তাহলে দশকের ঘরে যোগফল কত আসে দেখো 20। তাহলে এখন দেখো আবারও 20 চলে আসছে, তাহলে 20-এর 0 বসবে এই জায়গায় দশকের ঘরের যোগফলে, আর বাকি 2 চলে যাবে কি শতকের ঘরের যে স্থানীয় মান আছে সেই স্থানীয় মানের উপরে, অর্থাৎ 5, 6, 6, 9, 2 এই সংখ্যাগুলোর উপরে বসবে কত 2। তাহলে তোমার হাতে আর 2 রাখার প্রয়োজন হলো না, তুমি বুঝবেই যে এখানে 2 এই সংখ্যাগুলোর সাথে যোগ করতে হবে। তো তোমরা কর গুণে হোক দাগ দিয়ে হোক যেভাবে তোমরা যোগ শিখেছো এই ছোট ছোট সংখ্যার সেভাবেই তোমরা যোগ করবে। তাহলে এখন দেখো শতকের ঘরে কি কি হলো 2 উপরে আর নিচে 5টি সংখ্যা। তো এই সংখ্যাগুলোকে যদি আমরা এখন যোগ করি তাহলে দেখো আমরা শতকের ঘরে রেজাল্ট পেলাম কত 30। এই সংখ্যাগুলোকে যোগ করলে কত আসে 30 আসে। এখন 30-এর কত বসবে প্রিয় শিক্ষার্থীরা 0। উত্তরের ঘরে নিচে যোগফলের ঘরে কি 0 বসবে। আর যে এখানে 3 সংখ্যাটি রয়েছে সেটা পরবর্তী স্থানীয় মানের উপরে বসবে। তাহলে পরবর্তী স্থানীয় মান কত 1, 8, 5, 1, 2 অর্থাৎ হাজারের যে স্থানীয় মানটি সেই স্থানীয় মানের উপরে আমরা 3 বসিয়ে দিব। পরবর্তীতে এই হাজারের ঘরের যে সংখ্যাগুলো আছে স্থানীয় মানের, তো এই সংখ্যাগুলোকে এখন আমরা যোগ করব। তাহলে দেখো এই হাজারের অংশের যে সংখ্যাগুলো 3, 1, 8, 5, 1, 2 এগুলোকে যোগ করলে আমরা আবারও 20 পেয়েছি। কত পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা 20। তাহলে 20-এর কত বসবে এককের ঘরের সংখ্যাটি শুধু যোগফলে বসে সেটা হচ্ছে 0। ঠিক আছে, তারপর এখানে আমাদের বাকি রয়ে গেল কত 2 দশকের ঘরে, সেটা পরবর্তী স্থানীয় মান অজুতের যে সংখ্যাগুলো আছে সেগুলোর উপরে বসবে। তাহলে আমরা উপরে 2 বসায় দিলাম, দেখো হাতে আর 2 রাখার প্রয়োজন হলো না। তাহলে উপরের 2 সহকারে নিচের যে অজুদের ঘরে 5টি সংখ্যা আছে এইগুলো যোগ করতে হবে। তাহলে আমরা এই অজুদের ঘরের সংখ্যাগুলোকে যদি যোগ করি দেখো তাহলে কত আসলো 2, 2 তারপর 1, 2, 2, 1। তাহলে এই সংখ্যাগুলোকে যোগ করলে কত আসে 10। তাহলে 10 আসলে দেখো সামনে আর কোনো স্থানীয় মান নেই, সুতরাং এই 10-এর যে 1 আছে সেটা সামনে আর যাওয়ার সুযোগ নাই। যেভাবে আমরা 10 পেয়েছি আমরা ওইভাবেই বসায় দিব। তাহলে আমরা এই যে অজুতের ঘরের যে সংখ্যাগুলো যোগ করলাম এই বরাবর আমরা 0 বসাবো আর 1কে আমরা সামনে লিখে দিব। কেমন? তাহলে এখানে আমরা দেখলাম যে আমাদের হাতে 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো আর রাখার দরকার হচ্ছে না। আমরা এই সংখ্যাগুলোকে পরবর্তী স্থানীয় মানের উপরে বসিয়ে দিয়ে যোগ করে নিলে আমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা নাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি 2টি যোগের মাধ্যমে তোমরা বড় বড় যোগগুলো কিভাবে করবে সে বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে এভাবে তোমরা বারবার যোগগুলো যদি করতে থাকো তাহলে অবশ্যই যোগ সম্পর্কিত যত সমস্যা তোমার কেটে যাবে। কেমন? তাহলে আমি এখানে কিন্তু বড় বড় 5টি সংখ্যা নিয়ে তোমাদেরকে যোগ করে দেখালাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন এই যে ফলাফলটি পেলে এখন আমাদের যে মূল অঙ্কটি ছিল এটা তো আমরা রাফে করেছি, তো এখন চলো সেই সংখ্যাটি যদি এখন বসিয়ে দিই। দেখো আমরা এককের ঘরে যখন সংখ্যাগুলোকে যোগ করেছি কত পেয়েছিলাম 0। দশকের ঘরে সংখ্যাগুলো যোগ করে এখানেও পেয়েছিলাম কত 0। এরপর এখানে আমরা শতকের ঘরের সংখ্যাগুলো যোগ করে কত পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা 0। এরপর আমরা হাজারের ঘরের সংখ্যাগুলো যোগ করে কত পেয়েছিলাম 0 পেয়েছি, আর সর্বশেষ সংখ্যাগুলো যোগ করে আমরা কত পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা 10 পেয়েছি। তাহলে এখন দেখো আমরা যোগের অঙ্কের এই 2টা বড় যোগ অঙ্ক করে ফেললাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইভাবে যদি যোগগুলো করো তাহলে তোমাদের ফলাফল অবশ্যই নির্ভুল হবে। তো আমি একটি পদ্ধতিতে তোমাদেরকে এই যোগের অঙ্কগুলো দেখানোর চেষ্টা করলাম। এখন আসো আমরা এখন বিয়োগের অঙ্কগুলো দেখব। কিসের অঙ্ক? বিয়োগের অঙ্ক, যেটা তোমাদের সবচেয়ে বেশি ভুল হয়। বিয়োগ করতে গেলে তোমাদের অনেক ভুল হয়। ঠিক আছে, যোগের অঙ্ক অনেকে পারলেও বিয়োগের অঙ্কে গিয়ে কি ভুল হয়, কারণ বিয়োগের অঙ্কগুলো অনেক ক্ষেত্রে তোমাদের এই বিয়োগ করতে গিয়ে উপরে ছোট বড় সংখ্যার কারণে তোমরা এই সমস্যাগুলো হয়ে থাকে। তো আমি চেষ্টা করব যাতে এই সমস্যাগুলো তোমাদের না হয়, বিয়োগের সকল অঙ্কই যেন তুমি সহজেই করতে পারো এবং নির্ভুল উত্তর হয়। তো প্রিয় শিক্ষার্থীরা চলো বিয়োগের অঙ্কগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখো। বিয়োগের অঙ্কগুলোর ক্ষেত্রে উপরের যে সংখ্যাটি থাকে, যে সংখ্যাটি থেকে আরেকটি সংখ্যা বিয়োগ করবা, যে বড় সংখ্যাটি উপরে থাকে সেই সংখ্যাটিকে বলা হয় কি বলো তো প্রিয় শিক্ষার্থীরা, মনে করতে পেরেছো? সেটা হচ্ছে বিয়োজন। এই উপরের যে বড় সংখ্যাটি থাকে সেটাকে কি বলে? বিয়োজন।
আর যে সংখ্যাটি বিয়োগ করা হয় ওই বড় সংখ্যা থেকে সেটাকে কি বলে? বিয়োজ্য বলে। কি বলে প্রিয় শিক্ষার্থীরা? বিয়োজ্য বলে। তাহলে উপরের যে বড় সংখ্যাটি সেটাকে বলবে বিয়োজন, এরপর নিচের ছোট সংখ্যাটিকে বলবে বিয়োজ্য, আর যেটা আমরা শেষে উত্তর পাবো এই উত্তরটাকে তোমরা জানো যেটাকে কি বলা হয়? এটা বলা হয় বিয়োগফল। কি বলা হয় প্রিয় শিক্ষার্থীরা? বিয়োগফল। তাহলে আমরা নিচে বিয়োগফল পেলাম, আর সবচেয়ে বড় সংখ্যাটি কি হবে? বিয়োজ্য। তাহলে বিয়োগের ভিতরে সবচেয়ে বড় সংখ্যাটি কি? বিয়োজ্য। আর যে সংখ্যাটিকে বিয়োগ করা হবে ওই বড় সংখ্যা থেকে সেটা হচ্ছে বিয়োজ্য, আর বিয়োগফল হচ্ছে যেটা উত্তর আমাদের বের হবে। তাহলে আমরা এখানে মোটামুটি যে বিষয়টি পেলাম, বিয়োজন থেকে আমরা যদি বিয়োজ্য বিয়োগ করি তাহলে আমরা কি পাবো প্রিয় শিক্ষার্থীরা? বিয়োগফল পাবো। এই বিষয়টি আমরা এতক্ষণ ধরে দেখলাম। তো এখন এটা একটা সূত্রের মতো কিন্তু হয়ে গেছে। তাহলে এখন যদি তুমি এখানে বিয়োজন বের করতে চাও, বিয়োজন সমান সমান, তাহলে কি হবে? বিয়োগফল তো ডান পাশে আছেই, এই বিয়োজ্যকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাবে, অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে নিলে মাইনাস আছে সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, আর এখানে কি? বিয়োজ্য হবে। তাহলে তুমি যদি কখনোই বিয়োজন বের করতে চাও, এরকম হয় কখনো অঙ্কের ভিতরে, তাহলে বিয়োগফলের সাথে বিয়োজ্যকে যোগ করে দিলেই আমরা কি পেয়ে যাব? বিয়োজন। আবার একই রকম দেখো প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমার বিয়োজ্য বের করতে হয়, কোনো অঙ্কে তোমাকে বলে যে বিয়োজ্য সমান সমান বের করো, তাহলে বিয়োজ্যের মান বের করো, তাহলে সেখানে আমাদের ফলাফল সূত্রটা কি হবে? বিয়োজন মাইনাস হবে কি হবে? মাইনাস হবে কি? বিয়োগফল। তাহলে বিয়োজ্য বের করার ক্ষেত্রে কি হবে? বিয়োজন মাইনাস বিয়োগফল। তাহলে আমরা এখানে তিনটি জিনিস শিখলাম, বিয়োগফলের সূত্র শিখলাম, বিয়োজনের সূত্র শিখলাম, বিয়োগফল প্লাস বিয়োজ্য, আবার বিয়োজ্যেরও সূত্র শিখলাম, বিয়োজন মাইনাস কি হবে? বিয়োগফল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ যে বিষয়টি শিখলা, বিয়োগফল সমান সমান বিয়োজন মাইনাস বিয়োজ্য। আমরা প্রথম সূত্রটি শিখেছি কি? বিয়োগফল হবে বিয়োজন থেকে বিয়োজ্যকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এরপর দ্বিতীয় যে বিষয়টি আমরা শিখেছি, বিয়োজন সমান সমান বিয়োগফল প্লাস বিয়োজ্য, অর্থাৎ বিয়োজন বের করতে গেলে বিয়োগফলের সাথে বিয়োজ্যকে কি করতে হবে? যোগ করতে হবে। ঠিক একই রকম বিয়োজ্য যদি তোমার পরীক্ষায় বের করতে বলে বিয়োজ্য, তাহলে সেক্ষেত্রে বিয়োজন থেকে বিয়োগফলকে বিয়োগ করতে হবে। বিয়োজন থেকে বিয়োগফলকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদেরকে তিনটি নিয়ম বা তিনটা সূত্র শেখানোর চেষ্টা করলাম। যদি বিয়োগফল বের করতে বলে তাহলে প্রথম সূত্রটি, দ্বিতীয় সূত্রটি বিয়োজন বের করতে বললে তাহলে বিয়োগফল প্লাস বিয়োজ্য হবে, আবার যদি বিয়োজ্য বের করতে বলে তাহলে কি হবে? বিয়োজন মাইনাস বিয়োগফল। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরেছ, যাতে তোমরা এই তিনটি সূত্র যে তৈরি হলো বা তিনটি নিয়ম তৈরি হলো, এই তিনটি সূত্রর বিষয়টি যেন তোমরা পরীক্ষায় সঠিকভাবে দিতে পারো। যখন তোমাদের কুইজের ভিতরে কিংবা ছোট প্রশ্নের ভিতরে যদি আসে, তোমরা যাতে উত্তর করতে পারো, সেজন্য আমি কিন্তু এই তিনটি সূত্র শিখিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন চলো আমরা বিয়োগফলের মূল অঙ্কে চলে যাই। তাহলে আবারও একটু মনে করিয়ে দিই, যে সংখ্যাটি উপরে থাকবে সেটাকে কি বলবে? বিয়োজন। কি বলবে? বিয়োজন। আর যে সংখ্যাটি বিয়োগ করবা ওই বড় সংখ্যা থেকে সেটা হচ্ছে বিয়োজ্য, আর নিচে তো বিয়োগফল আসবে। তাহলে এখন আসো আমরা একটা বিয়োগফলের অঙ্কে চলে যাই। দেখো, এই টাইপের যদি বিয়োগফল থাকে, উপরের সংখ্যা সব শূন্য, নিচে কিন্তু সংখ্যা আছে। তাহলে একটা বিষয় খেয়াল রাখবে, বিয়োগফলের অঙ্কের ক্ষেত্রে উপরের সংখ্যাটি বড় হতে হয়, আর যদি বড় নাও হয়, অর্থাৎ বিয়োজনের ঘরের সংখ্যাটি বড় হতে হবে। যদি বিয়োজনের ঘরের সংখ্যাটি বড় না হয় তাহলে তাকে বড় করে সেখান থেকে বিয়োজ্যের যে সংখ্যাগুলো আছে, এই যে 7, 8, 1, 3, এগুলো কি? বিয়োজ্য। এই বিয়োজ্যের সংখ্যাগুলো বিয়োগ করতে হবে, অর্থাৎ উপরের যে বিয়োজনের সংখ্যাগুলো আছে এদেরকে বড় সংখ্যায় পরিণত করে তারপরে নিচের সংখ্যাগুলোকে ওই বড় সংখ্যা থেকে বিয়োগ করতে হয়। এটা হচ্ছে নিয়ম। তাহলে এখন চলো রাফে আমরা এই যোগটা করি। আমি যে নিয়মটি শিখাবো তোমরা এইভাবে যদি বিয়োগ করো, তাহলে এই বিয়োগটা করলে আগে যেমন যোগ শিখেছো, এখন এই নিয়মটায় তুমি যদি বিয়োগ করো তাহলে বিয়োগটি অবশ্যই নির্ভুল হবে। তাহলে আসো আমরা এখন রাফে এই অঙ্কটাই করব। রাফে তোমরা এই অঙ্কটা করে শুধু ফলাফলটা এখানে বসিয়ে দিবে। তাহলে দেখো, নিচের সংখ্যাটি আমরা এককের ঘর থেকে বিয়োগ করতে হবে। আমরা যোগ যেমন এককের ঘর থেকে করেছি, বিয়োগও কি এককের ঘর থেকে করতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এককের ঘরে কত আছে? 3 আছে, আর উপরের সংখ্যাটি কত? 0। তাহলে এরকম যদি কখনো সংখ্যা পাওয়া যায়, নিচে সংখ্যাটি বড়, উপরের সংখ্যাটি কি? ছোট, এবং সেই সংখ্যাটি যদি 0 হয়
তাহলে 3-এর উপরের শূন্যটাকে কি করতে হবে? 10 ধরে নিতে হবে। কত ধরে দিতে হবে? 10। আর এই শূন্যটার সামনে যতগুলো শূন্য থাকবে, অর্থাৎ এককের ঘরের সামনে দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এ পর্যন্ত যতগুলো তুমি শূন্য পাবে স্থানীয় মানে, সবগুলোকে 9 ধরতে হবে। কত ধরতে হবে? 9। দেখো এই শূন্য এককের ঘরে শূন্যটি ছিল, সেই শূন্যটিকে আমরা 10 ধরেছি। এরপর সামনে যতগুলো শূন্য আছে সবগুলোকে আমরা 9 ধরব। ঠিক আছে? যদি এরকম দেখা যায় যে এককের ঘরে বিয়োজ্যর ঘরে যদি সংখ্যা থাকে কিন্তু বিয়োজনের ঘরে যদি শূন্য থাকে, তাহলে ওই শূন্যটাকে 10 ধরে সামনের বাকি শূন্যগুলোকে 9 9 9 9 করে ধরে নিতে হবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা? তাহলে এখানে দেখো এই যে শূন্যগুলো ছিল এই শূন্যগুলো কিন্তু এখন চলে গেল। শূন্যগুলো কি উপরের সংখ্যায় শিফট হয়ে গেছে, অর্থাৎ উপরের সংখ্যায় পরিণত হয়ে গেছে। এখন এই শূন্যগুলোকে যদি আমি ঢেকে দেই, দেখো তাহলে উপরের সংখ্যাগুলো সব বড় হয়ে গেছে। দেখো উপরের সংখ্যাগুলো কি বড় হয়ে গেছে। আর সামনে যদি 1 থাকে তাহলে সেটা কি বিবেচনার বিষয়ে আসবে না। এই বিয়োগের ক্ষেত্রে সামনে যদি 1 আসে তাহলে এই 1কে আমরা বিবেচনায় আনবো না। যদি 1-এর পরিবর্তে 2 3 থাকে তাহলে সেটা বিবেচনার বিষয় আসবে এবং সেটার নিয়মও কি আলাদা হবে। তাহলে এখন দেখো এখানে আছে 10, তাহলে 10 থেকে 3 বিয়োগ করলে প্রিয় শিক্ষার্থীরা কত থাকে? তোমরা সহজেই বুঝতে পারতেছো। এখন 10 থেকে 3 বাদ দিলে কত থাকে? 7 থাকে। এরপর দেখো 9 থেকে 1 বিয়োগ করতে হবে। উপরে 9, নিচে কত? 1। তাহলে 9 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 8 হয়। আবার দেখো 9 উপরে 9 বড়, নিচে 8 কি ছোট। তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। এরপর দেখো উপরে 9, নিচে 7, তাহলে উপরের সংখ্যাটি কিন্তু বড় আছে, অর্থাৎ বিয়োজনের ঘরের সংখ্যাটি কি বড় আর বিয়োজ্যের ঘরের সংখ্যাটি ছোট। তাহলে আমরা সহজেই বিয়োগ করতে পারবো। তাহলে 7 থেকে 9 গেলে কত? 9 থেকে 7 বিয়োগ দিলে কত থাকে প্রিয় শিক্ষার্থীরা? 2 থাকে। তাহলে দেখো আমরা এই বিয়োগটা সহজেই করে ফেললাম। ঠিক আছে? অর্থাৎ তুমি মনে রাখবে বিয়োগের অঙ্কে শুধুমাত্র বিয়োগই হবে, যোগের কোনো অপশন রাখবে না। ঠিক আছে? কোনো হাতেও কোনো অপশন থাকবে না। তাহলে আমরা কি করব? কোনো সংখ্যার উপরে যদি শূন্য থাকে তাহলে সেটা কি করব? অর্থাৎ বিয়োজনের ঘরে কোনো শূন্য থাকলে সেটাকে আমরা 10 ধরব। আর সামনে যতগুলো সংখ্যা পাবো সবগুলোকে এরকম 9 ধরে এরপর নিচের যে সংখ্যাটি আছে বিয়োজ্যের সংখ্যা থেকে আমরা বিয়োগ করে নিব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে 2187 উত্তর পেলাম। এখন এই উত্তরটা তুমি এখন এই বিয়োগের অঙ্কের নিচে বসিয়ে দেবা। তাহলে আমরা এককের ঘরে পেয়েছি 7, দশকের ঘরে পেয়েছি 8, এরপর শতকের ঘরে পেয়েছি 1 এবং হাজারের ঘরে পেয়েছি কত প্রিয় শিক্ষার্থীরা? 2। তাহলে এখন দেখো আমাদের এই বিয়োগের অঙ্কটা খুব সহজেই হয়ে গেল। কেমন? আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। দেখো এই নিয়মটি আমি আবারও আরেকটি অঙ্কের মাধ্যমে দেখাবো। তো চলো আমরা আরেকটি অঙ্ক দেখি, তাহলে বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো এখানে একটি সংখ্যা নিলাম, তো এই সংখ্যাটি আমরা এখন বিয়োগ করব আর এই বিয়োগটা অবশ্যই আমরা রাফে করে তারপর এখানে উত্তর বসিয়ে দিব। তাহলে এখন খেয়াল করো আমরা রাফে সেই অঙ্কটা কি উঠালাম। তো এখন খেয়াল করে দেখো শেষে এককের ঘরে যে সংখ্যা দুটি আছে দুইটাই কিন্তু শূন্য, দুইটাই কিন্তু শূন্য। আবার দেখো দুইটা 1ও হতে পারে, আবার দুইটা 2ও হতে পারে, দুইটা 5ও হতে পারে, দুইটা 7ও হতে পারে। অর্থাৎ এককের ঘরে বিয়োজন এবং বিয়োজ্যের ঘরের সংখ্যা কি 0 0, সেখানে 1 1 2 2 3 3 এরকম করে সংখ্যাও থাকতে পারত। তাহলে এই বরাবর যে সংখ্যাটি আছে 0 0, তাহলে এখানে সরাসরি কি 0 নেমে যাবে। তো এখন কিছুক্ষণ আগে যে নিয়মটি শিখলাম তাহলে সেই নিয়মটি কিভাবে প্রযোজ্য হবে? দেখো এখানে আছে 1, 1-এর উপরে কত আছে? 0। তাহলে আমরা কি জেনেছিলাম যে কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে তাহলে ওই শূন্যটাকে আমরা কি ধরে নেব? 10 ধরে নেব। তাহলে এখানে যেহেতু দেখো 1 আছে, 1-এর উপরে যে শূন্যটি আছে সেই শূন্যটিকে আমাদের কি ধরতে হবে প্রিয় শিক্ষার্থীরা? 10 ধরে নিতে হবে। এরপর এই বিয়োজনের ঘরে যে শূন্যটি 10-এ পরিণত হলো, এই শূন্যটির সামনে যতগুলো শূন্য থাকবে বাম দিকে, অর্থাৎ এই শূন্যটির বাম দিকে যতগুলো শূন্য থাকবে সবগুলো শূন্যকে কি ধরতে হবে? 9 9 ধরতে হবে। আর শুরুতে যদি 1 থাকে সেটা বিবেচনায় আসবে না। তাহলে এখন তুমি সহজেই বিয়োগ করো। 10 থেকে 1 বিয়োগ করতে হবে, তুমি এখন নিজেই পারবে। তাহলে এখন আমরা মাঝখানে যে 3টি সংখ্যাকে বড় সংখ্যায় রূপান্তর করলাম, এই যে শূন্যটি 1-এর উপরে শূন্যটিকে আমরা 10 লিখলাম, পরের শূন্যগুলোকে 9 লিখলাম, তাহলে এই 0-3টা কিন্তু চলে গেছে। তাহলে 0-3টা ঢেকে দিলে দেখো উপরে 10 নিচে 1, কে বড়?
বিয়োজনের ঘরে সংখ্যাটি বড়। তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে প্রিয় শিক্ষার্থীরা কত থাকে? 9 থাকে। এরপর দেখো উপরে আছে 9, নিচে আছে 8, তাহলে উপরের সংখ্যাটি কি বড়? তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে কত থাকে প্রিয় শিক্ষার্থীরা? 1 থাকে। এরপর দেখো উপরের সংখ্যাটি বড়, নিচের সংখ্যাটি কি? ছোট, অর্থাৎ বিয়োজনের ঘরের সংখ্যাটি বড়, বিয়োজ্যের ঘরের সংখ্যাটি কি? সংখ্যাটি কি প্রিয় শিক্ষার্থীরা? ছোট। এই জন্য আমরা সহজেই বিয়োগ করতে পারবো। 9 থেকে 6 বিয়োগ করলে কত থাকে? 3 থাকে। তাহলে দেখো আমরা এই অঙ্কটির বিয়োগফল বের করে ফেললাম। বিয়োগফল কত? 3190। 3190। তাহলে এখন এই উত্তরটা এখন তুমি এখানে বসিয়ে দিবা রাফে এভাবে সমাধান করার পরে। শেষে আমরা এককের ঘরে পেয়েছি কত? 0, দশকের ঘরে পেয়েছি 9, এরপর শতকের ঘরে পেয়েছিলাম 1, আর হাজারের ঘরে আমরা পেয়েছিলাম কত প্রিয় শিক্ষার্থীরা? 3। তাহলে দেখো আমরা এই টাইপের বিয়োগের অঙ্কগুলো এইভাবে খুব সহজেই আমরা করে ফেলতে পারি। কেমন প্রিয় শিক্ষার্থীরা? এখন আসো এটার পাশাপাশি আমরা আরেকটি বিয়োগ করি এই টাইপেরই। দেখো এখানে আমরা একটা সংখ্যা নিলাম আগের মতোই, এখানে আমরা 10,000 নিলাম আর নিচে নিলাম 4003। তো এখন দেখো এখানেও শেষে একটি সংখ্যার উপরে কি? 0 আছে। তাহলে এখানেও কিন্তু সেই একই নিয়ম প্রযোজ্য হবে। তাহলে আসো রাফে আমরা এই অঙ্কটা একটু করি, তাহলে তোমরা বিষয়টি আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এই টাইপের আমরা এই সর্বশেষ অঙ্কটি দেখি। তাহলে দেখো এখানে আমরা সংখ্যাটি নিলাম, তো এই সংখ্যাটির এককের ঘর থেকে বিয়োগ করতে হবে। তাহলে এককের ঘরে নিচে আছে 3, উপরে কত? 0। তাহলে আমি বলেছিলাম কি তোমাদেরকে যে বিয়োজ্যের ঘরে যদি সংখ্যা থাকে আর বিয়োজনের ঘরে শেষের দিকে সংখ্যাটি যদি 0 হয়, তাহলে আমরা ওই শূন্যটিকে কি ধরবো? বিয়োজনের ঘরে শূন্যটিকে 10 ধরে নেব। এরপর সামনে যদি আরও কোনো সংখ্যা থাকে, এককের ঘরের পরে সেই শূন্যগুলোকে আমরা 9 হিসেবে ধরবো। দেখো এখানে 3টা শূন্য আছে, আমরা 3টা 9 ধরে নিলাম। তাহলে এখন আমরা দেখো এককের ঘরে যে শূন্যটি ছিল বিয়োজনের ঘরে, সেই শূন্যটিকে 10-এ পরিণত করলাম। এরপর এর সামনে অর্থাৎ এর বাম দিকে যতগুলো শূন্য আছে সবগুলোকে আমরা 9 করে দিলাম। তাহলে এখন দেখো এই শূন্যগুলো আড়ালে চলে গেল। আমি ঢেকে দিলাম শূন্যগুলো, অথবা তোমরা ক্রস চিহ্ন দিয়ে রাখবে। এখন তুমি বিয়োগ করো। দেখো খুব সহজ হয়ে গেছে। বিয়োজনের ঘরের সংখ্যাগুলো কি? বড়। আর বিয়োজ্যের ঘরের সংখ্যাগুলো কি? বিয়োজ্যের যে অংশটুকু সেটার ভিতরে কি? সংখ্যাগুলো ছোট। তাহলে আমরা এখন সহজেই দেখো বিয়োগ করি। 10 থেকে 3 বাদ গেলে কত থাকে প্রিয় শিক্ষার্থীরা? 7। তাহলে এককের ঘরের অংশে আমরা বিয়োগ করে ফলাফল পেলাম কত? 7। এরপর দেখো এই 9-এর নিচে 0, তাহলে 9 থেকে 0 কি বিয়োগ দেওয়া যায় না, তাহলে কি হবে? 9 থেকে যাবে। এরপর দেখো এই বরাবর উপরে বিয়োজনের ঘরে 9, বিয়োজ্যের ঘরে কত? 0। তাহলে এটাও আমরা বিয়োগ কিছু করতে পারবো না, এখানেও 9 চলে আসবে। আর সর্বশেষ অংশে দেখো উপরে কি? বিয়োজনের ঘরে আছে কত? 9, আর বিয়োজ্যের ঘরে আছে 7। তাহলে এখন এই দুইটা যদি আমরা বিয়োগ করি, যে আমরা হাজারের ঘরে, তো এখানে দেখবা 9 থেকে 4 বিয়োগ করলে কত থাকে প্রিয় শিক্ষার্থীরা? বলো তো কত থাকে? 5। তাহলে আমরা এই বিয়োগ ফলের উত্তর পেয়ে গেলাম 5, 9, অর্থাৎ 5997। তাহলে এখন এই উত্তরটি আমরা এখানে বসাই দিই। এককের ঘরে আমরা বিয়োগ করে পেয়েছিলাম 7, দশকের ঘরে বিয়োগ করে পেয়েছিলাম 9, এরপর শতকের ঘরে আমরা বিয়োগ করে পেয়েছিলাম কত? আবারও 9, এবং সর্বশেষ হাজারের ঘরে আমরা বিয়োগ করে পেয়েছি কত প্রিয় শিক্ষার্থীরা? 5। আর এখানে শুরুতে 1 থাকার কারণে এই 1টা কিন্তু আর বিবেচনায় আসেনি। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই টাইপের বিয়োগগুলো আশা করি তোমরা এখন সুন্দরভাবে করতে পারবে। এখন আসো আমরা এতক্ষণ তো শূন্য দিয়ে বিয়োগ দেখলাম, এখন যদি শূন্য ছাড়া বিয়োগ আসে, যেমন ধরো আমরা একটা উদাহরণস্বরূপ একটা বিয়োগ নিলাম, এখানে কোনো শূন্য উপস্থিত নাই, তাহলে এখন এখানে তুমি কিভাবে বিয়োগ করবা? আর আমাদের বিয়োগের নিয়ম হচ্ছে উপরের সংখ্যাটি হচ্ছে কি? বিয়োজন। এই বিয়োজনের সংখ্যাগুলো বড় হতে হবে, কিন্তু বিয়োজনের সংখ্যাগুলো যদি বিয়োজ্যের সংখ্যাগুলোর চেয়ে ছোট হয়ে যায়, তখন আমরা কি করব? তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা রাফে এই অঙ্কটি করার চেষ্টা করি। দেখো আমরা অঙ্কটি রাফে নিয়ে নিলাম। তাহলে আমাদের এখানেও একই রকম এককের ঘর থেকে কি বিয়োগ করা শুরু করতে হবে। দেখো এখানে শেষে আছে কত? 7 এবং 4। তো প্রিয় শিক্ষার্থীরা বলো তো 7 বড় না 4 বড়? অবশ্যই কি 7 বড়। তাহলে যেহেতু 7 বড়, তাহলে এখানে আর কিছুই করতে হবে না, 7 থেকে 4 বিয়োগ করব, সরাসরি উত্তর কত আসবে? 3। দেখো 3 চলে আসছে। এরপর দেখো দশকের ঘরে যখন তুমি বিয়োগ করতে যাবা, দেখো উপরের সংখ্যাটি আছে 4, অর্থাৎ বিয়োজনের ঘরে সংখ্যাটি কত? 4,
আর বিয়োজ্যের ঘরে সংখ্যাটি কত আছে 7। তাহলে এখন আমরা কিভাবে বিয়োগ করব, কারণ বিয়োজনের ঘরের সংখ্যাগুলো কি হতে হবে, বড় হতে হবে। তাহলে এই কারণে আমরা এই যে 4 আছে 4কে আমরা 14 ধরে নেব। কত ধরে নেব, 14। তাহলে এখন এই 4 সংখ্যাটি কি 14 শিফট হয়ে গেলে আমরা 4 সংখ্যাটি ঢেকে দিলাম, এটা আর নাই। তাহলে এই 14 থেকে 7 এখন বিয়োগ করা যাবে। 14 থেকে 7 বিয়োগ করলে প্রিয় শিক্ষার্থীরা কত হবে, মনে করে দেখো তো, 7 হবে। এখন আসো যে বিষয়টি তোমাদের বুঝতে হবে, এখানে যে 4 ছিল 4কে আমরা 14তে রূপান্তর করলাম। তো এই একটা কোথা থেকে এসেছে, প্রশ্ন হলে এই একটা কোথা থেকে এসেছে। এখন এই একটা কিভাবে তুমি ব্যালেন্স করবা, তখন তুমি করবা কি, এই 14-র জন্য যেহেতু একটা 1 ব্যবহার করা হয়েছে, এজন্য এই 1 সংখ্যাটি এই 5 থেকে অর্থাৎ পূর্ববর্তী স্থানীয় মান থেকে এটা বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ বাম দিকে যে স্থানীয় মান আছে এখানের কি শতকের ঘরে আছে, এই স্থানীয় মান থেকে 1 কমিয়ে দিতে হবে। তাহলে 5 থেকে 1 কি কমে যাবে, অর্থাৎ এই 5-এর কাছ থেকে 14 গঠনের জন্য ওই শুরুর একটি ধার নেওয়া হয়েছিল। যখন আমাদের বিয়োগ হয়ে গেছে তখন ওই 1 কি 5 থেকে বাদ দিতে হবে। তাহলে এখন এই 5 কিসে পরিণত হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা, 4-এ পরিণত হয়ে যাবে। কারণ এখানে আমি তোমাদেরকে শুরুতেই বলেছি বিয়োগের অঙ্কে শুধু বিয়োগ হবে, এখানে অন্য কোনো অংশ যুক্ত করবা না। তাহলে এখানে দেখো 5 সংখ্যাটি 4-এ পরিণত হয়েছে। কেন, কারণ ওই যে 14-র 1 ব্যবহার করা হয়েছিল সেই 1 আসছে কার কাছ থেকে, 5 থেকে, এই জন্য 5 হয়ে গেছে কত, 4-এ। তাহলে এখন আমরা 5 সংখ্যাটি ঢেকে দিলাম। এখন দেখো 4 বড় না 8 বড়, অবশ্যই 8 বড়, কারণ আমরা বিয়োজনের সংখ্যাটি অবশ্যই কি বড় করতে হবে বিয়োজ্যের চাইতে। এজন্য বিয়োজ্যের ঘরে আছে 8 আর বিয়োজনের ঘরে আছে কত, 4। তাহলে এটা বিয়োগ করা বেশ মুশকিল, তাহলে এটা বিয়োগ করা যাবে না। এই কারণে আমরা কি করব, বিয়োজনের ঘরের সংখ্যা যদি ছোট হয়ে যায় সেক্ষেত্রে আমরা সামনে একটা কি ধরে নেই, 1 ধরে নেই। দেখো আমরা একটা 1 ধরে এই 4 সংখ্যাটি কত হয়ে গেল, 14। কি হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা, 14। তাহলে এই 4 সংখ্যাটি কিন্তু 14 হয়ে গেছে। তাহলে এখন 4 সংখ্যাটা ঢেকে দাও বা ক্রস চিহ্ন দিয়ে দাও। তাহলে উপরের 14 থেকে এখন 8 বিয়োগ করো। উপরে 14, নিচে কত, 8। তাহলে দেখো অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি যে বিয়োজনের ঘরের যে সংখ্যাটি আছে সেটা বিয়োজ্যের ঘরের যে 8 আছে তার চাইতে কি বড়। তাহলে আমরা এখন সহজেই বিয়োগ করে ফেলবো। 14 থেকে 8 গেলে প্রিয় শিক্ষার্থীরা কত থাকে, 6 থাকে। এরপর দেখো এখানে যে তুমি এই যে লাল কালারে যে 14 লিখলা, 4 থেকে 14 লিখলা, এই একটা কোথায় পেলে, এই একটা 6 থেকে নেওয়া হয়েছিল। মনে করবা কার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল, তার পূর্ববর্তী যে স্থানীয় মান আছে, যে পূর্ববর্তী যে স্থানীয় মানের যে সংখ্যাটি আছে বিয়োজনের ঘরে সেখান থেকে নেওয়া হয়েছে। তাহলে সেখান থেকে এই 6 থেকে 1 নিয়ে যাওয়া হলে সেখানে 6টি কিসে পরিণত হয়ে যাবে, 5-এ পরিণত হয়ে যাবে। এখন আমরা 6কে ঢেকে দিলাম। এখন দেখো 5 থেকে 4 বিয়োগ করলে কত হয় প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা অবশ্যই বুঝতে পারছো। এখন উপরের সংখ্যাটি অর্থাৎ বিয়োজনের সংখ্যাটি কি বড়, আর নিচে যে বিয়োজ্য আছে বিয়োজ্যের সংখ্যাটি কি ছোট। তাহলে আমরা সহজেই যদি এটা বিয়োগ করি তাহলে কত আসবে, 1 আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এখানে বিয়োগ করতে গিয়ে শুধুমাত্র বিয়োজনের ঘরের অংশটুকুই চেঞ্জ হয়েছে, আর নিচে যে বিয়োজ্যের অংশটুকু ছিল সেটা কিন্তু হুবাহুব একই রয়ে গেছে। এখানে আমরা কোনো কাজই করি নাই, কাজ হয়েছে সব কোথায়, বিয়োজনের ঘরে, বিয়োজ্যের ঘরে কোনো কাজ হয়নি। কেমন, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে সহজেই বিয়োগটি করে ফেললাম। তাহলে এখন এখানে আমরা 3, 7, 6, 1 অর্থাৎ একক থেকে আমরা এই সংখ্যাগুলো পেয়েছি। তাহলে এখন এই বিয়োগের অঙ্কে তুমি বসিয়ে দাও। এককের ঘরে আমরা পেয়েছি 3, দশকের ঘরে গিয়ে আমরা পেয়েছি 7, শতকের ঘরে পেয়েছি 6 এবং হাজারের ঘরে পেয়েছিলাম কত, 1। তাহলে এইভাবে তোমরা সংখ্যা থাকলে, বড় বড় সংখ্যা থাকলে এগুলো এভাবে বিয়োগ করতে পারো। এরপর দেখো আমরা পাশাপাশি আরেকটা বিয়োগ অঙ্ক নিলাম। দেখো এই বিয়োগ অঙ্কটাও আমরা এখন সমাধান করব। তাহলে আসো আমরা রাফে গিয়ে এই বিয়োগ অঙ্কটা করি। তাহলে এখন দেখো বিয়োগ অঙ্কটা তুললাম। তো এখন এই বিয়োগ অঙ্কটার দিকে খেয়াল করো যে এককের স্থান থেকে আমাদের বিয়োগ শুরু করতে হবে। তাহলে এককের স্থানে কি আছে প্রিয় শিক্ষার্থীরা, 7 আর 9। এখন 7 হচ্ছে কি বিয়োজনের যে অংশ আছে সেখানকার 7, আর বিয়োজ্যর ঘরের অংশের যে অংশটুকু আছে সেখানে হচ্ছে 9। তাহলে এখন দেখো উপরেরটা বড় হওয়ার কথা, নিচেরটা কি ছোট হওয়ার কথা। তাহলে এখন তুমি কি করবে, তাহলে এই যে শেষে 7 সংখ্যাটি ছোট আছে 9-এর চাইতে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, 7কে 17-এ পরিণত করব। 7কে কি সামনে একটা 1 দিয়ে 17-এ পরিণত করব, কিন্তু 7কে 8 বানানো যাবে না। ওই 7-এর সামনে একটা 1 এনে দিয়ে
তারপর আমাদের বিয়োগ করতে হবে। এখন দেখো উপরে আমরা যে দেখতে পাচ্ছি বিয়োজনের যে অংশটুকু সেখানে দেখো 17 আছে, আর বিয়োজ্যের ঘরে কত আছে 9 আছে। তাহলে 17 থেকে এখন আমরা যদি 7কে ঢেকে দেই, যেহেতু 7 17 হয়ে গেছে, তাহলে এটা ঢেকে দিলাম। তাহলে এখন 17 থেকে 9 বিয়োগ করলে প্রিয় শিক্ষার্থীরা কত হয় বলো তো প্রিয় শিক্ষার্থীরা, মনে করো তো। তাহলে তোমরা কর গুণে এই বিয়োগটা বের করলে হবে কত 8। এখন দেখো এই যে 17 লিখতে 1 ব্যবহার করেছো, এই 1 কোথায় পেলে? এটা পূর্ববর্তী যে স্থানীয় মান আছে সেখান থেকে এই 1টা চলে গেছিলো। তাহলে 4 থেকে একটা 1 আগেই চলে গেছে 17-এর জন্য, তাহলে 4 সংখ্যাটি 3-এ পরিণত হয়ে যাবে। এখন দেখো নিচের যে 4 সংখ্যাটি আছে সেটা কিস হয়ে গেল পরিণত 3-এ। তাহলে এই 4 সংখ্যাটি আমরা ঢেকে দিলাম। তাহলে এখন দেখো উপরে আছে 3, বিয়োজনের ঘরে কত আছে 3, আর বিয়োজ্যের অংশে আছে কত 7 দশকের ঘরে। তো এই দশকের অংশে আমরা দেখতে পাচ্ছি উপরের 3 নিচের 7, তাহলে এটা কি বিয়োগ করা যাবে না। তাহলে এই যে 3 সংখ্যাটি আছে এটাকে আমরা 1 যোগ করে অর্থাৎ সামনে 1 দিয়ে আমরা কি 13 তৈরি করে ফেললাম। দেখো 1 3, তাহলে 1 3 13 হয়ে গেল। তাহলে এখন এই 3কে যদি মুছে দাও, 3 13 হয়ে গেল যখন, তখন এখন দেখো সহজেই বিয়োগ করা যাবে। উপরের অংশটা কি বড় হয়ে গেছে, নিচের অংশ কি ছোট। তাহলে 13 থেকে 7 বিয়োগ করলে প্রিয় শিক্ষার্থীরা কত থাকে 6। এরপর দেখো এই যে 13 লিখতে 1 ব্যবহার করেছিলে, এই 1 কোথায় পেলে? এই 1টা কার কাছ থেকে যাবে? তার পূর্ববর্তী যে স্থানীয় মান আছে 5 আছে, এখান থেকে ওই 1 সরে যাবে। তাহলে 5 হয়ে যাবে কিসে 4-এ পরিণত হয়ে গেল। তাহলে এই 5কে আমরা এখন ঢেকে দিলাম। এখন দেখো উপরে আছে 4, বিয়োজনের ঘরে কি আছে 4, আর বিয়োজ্যের অংশে কত আছে 8। তাহলে বিয়োজনের ঘরের সংখ্যাটি কি বড় হতে হয়। তাহলে আমরা এই 4কে আবার 14 রূপান্তর করব 1 দিয়ে। প্রত্যেকবার কিন্তু সামনে কি 1 দিতে পারবে, অন্য কোনো সংখ্যা নয়। তাহলে 4 সংখ্যাটিকে আমরা যদি 14 কনভার্ট করে নেই, দেখো সামনে 1 দিয়ে, তাহলে এই 4টা ঢেকে দিব। তাহলে এখন দেখো 14 আর 8, তাহলে 14 বড় সংখ্যা, 8 কি ছোট সংখ্যা। এখন দেখো সহজেই বিয়োগ করা যাচ্ছে। 14 থেকে 8 বাদ দিলে তোমরা কর গুণে হোক দাগ দিয়ে হোক যেভাবে হোক তোমরা যদি বাদ দাও 14 থেকে 8, তাহলে কত থাকবে 6 থাকলো। এরপর দেখো এই 14 লিখতে গিয়ে এখানে 1 ব্যবহার করেছে। 1 কোথা থেকে আসছে? পূর্ববর্তী স্থানীয় মান থেকে এসেছে। তাহলে এখানে আছে কত? আমরা হাজারের ঘরে দেখতে পাচ্ছি এখানে 6 আছে। তাহলে 6 সংখ্যাটি কি ওই যে 1 দিয়ে দিয়েছিল পরবর্তী স্থানীয় মানকে, সেই মানটি সেই 1 দিয়ে দেওয়ার কারণে 6 কত হয়ে যাবে 5-এ পরিণত হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা 5 থেকে এখন তুমি 3 সহজেই বিয়োগ করতে পারবে। তাহলে যেহেতু 6 5-এ পরিণত হয়ে গেছে, তাহলে আমরা 6কে ঢেকে দিলাম। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত থাকে প্রিয় শিক্ষার্থীরা 2 থাকে। তাহলে দেখো আমরা বিয়োগের আরেকটা অঙ্ক করে ফেললাম ওই একই নিয়মে। তাহলে এখন আমরা এই মানটা শুধুমাত্র বসায় দেব এখানে। দেখো 8 পেয়েছি, 6 পেয়েছি, 6 পেয়েছি, আর কত 2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে বিয়োগের আরেকটি অঙ্ক দেখলাম। তো এই বিয়োগের অঙ্কের বসানোর মাধ্যমে তোমরা বিয়োগের অঙ্কগুলো কিভাবে করবে সে বিষয়টাও জানতে পারলে। তো প্রিয় শিক্ষার্থীরা প্রত্যেকটা ক্লাস শেষে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে থাকি। তো আজকে আমি তোমাদেরকে 2টি বাড়ির কাজ দিচ্ছি। এই 2টা যোগের অঙ্ক তুমি নিজে নিজে করবে। এই বাড়ির কাজটি করবে নিজে নিজে, পাশাপাশি আমি 2টি বিয়োগের অঙ্ক দিচ্ছি। দেখো শূন্য থাকলে কিভাবে বিয়োগ করবে, অর্থাৎ বিয়োজনের ঘরে শূন্য থাকলে কিভাবে বিয়োগ করবে এটা শিখিয়েছিলাম। আর আরেকটি বিয়োগ দিচ্ছি সংখ্যার এখানে শূন্য নেই, এটাও বিয়োগ করবে। অর্থাৎ এই 2টি বিয়োগ করা এবং শুরুতে যে তোমাদেরকে যোগের 2টি অঙ্ক দিয়েছি এই 2টি অঙ্ক করবে। তো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এটি মাস্টার মশাই নামে পরিচিত। তো এই জন্য সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে রাখবে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে যে বাড়ির কাজটি আমি দিয়েছি সেই বাড়ির কাজটি তোমরা আমার এই ফেসবুক আইডিতে মেসেঞ্জারে পাঠিয়ে দিলে আমি অবশ্যই চেক করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা শিক্ষণীয় বিষয়গুলো শেয়ার করার জন্য আমার একটি ফেসবুক পেজ এবং একটি ফেসবুক গ্রুপ রয়েছে। তোমরা চাইলে এই সব জায়গায় যুক্ত থাকতে পারো, সেটাও মাস্টার মশাই নামে পরিচিত। তো প্রিয় শিক্ষার্থীরা আমি একবারই ক্লাসের শেষ ভাগে চলে এসেছি। তো আজকের ক্লাসে তোমরা যোগ এবং বিয়োগ সম্পর্কে বিস্তারিত শিখতে পারলে। তো এই ক্লাসটি তুমি তোমার সহপাঠীর সাথে অবশ্যই শেয়ার করবে যাতে সেও ভালোভাবে শিখতে পারে। তো ক্লাসের শেষ ভাগে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি রাকিব স্যার আজকের ক্লাসটি থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।